গুড মর্নিং ডে স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ ভারতের ইতিহাসের একটি ক্লাস এবং ইতিহাসের প্রাচীন যুগের একটি উল্লেখযোগ্য আলোচনা আমরা করব আজকে। তো আমরা আলোচনা করব ইতিহাসে গুপ্ত সাম্রাজ্য নিয়ে। তো গুপ্ত সাম্রাজ্য ভারতের ইতিহাসে একটা উল্লেখযোগ্য স্থান দখল করে রেখেছে। তো এই গুপ্ত সাম্রাজ্য সম্পর্কে আমরা আলোচনা করব, এমসিকিউ সলভ করব। ঠিক আছে? তো আমাদের যে ক্লাসগুলো হচ্ছে ইউটিউবে, তোমরা পাচ্ছ নোটিফিকেশন বা লিংক আমাদের টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপে। কখন কোন ক্লাস হচ্ছে, আমাদের বেশ কয়েকটা চ্যানেল আছে ইউটিউবে, দ্য ওয়ে অফ সলিউশন, TWS একাডেমি, TWS স্মার্ট। তো যে কোনো ক্লাসের নোটিফিকেশন পেতে টেলিগ্রামে কানেক্ট থাকো, সম্পূর্ণ ফ্রি ক্লাস। পাশাপাশি আমাদের TWS একাডেমি নামে যে অ্যাপ রয়েছে, এখানে আমরা বিভিন্ন পরীক্ষা ওরিয়েন্টেড কোর্স কিন্তু করাচ্ছি। যদি প্রয়োজন মনে করো, অবশ্যই TWS একাডেমি অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে এবং এখানে পেড কোর্স অপশন অ্যাপ ওপেন করলে এরকম একটা ফেস তুমি দেখতে পাবে। পেড কোর্স অপশনে গেলে আমাদের নতুন যে ব্যাচগুলো আছে তুমি দেখতে পাচ্ছ এবং নতুন আমরা ব্যাচ শুরু করছি ফাউন্ডেশন 7.0, অর্থাৎ 7 নম্বর ব্যাচ আমাদের। এটা মূলত মানে কম্বাইন্ড ব্যাচ, যে কোনো পরীক্ষার্থীরা এই ব্যাচে যুক্ত হতে পারে। সে তুমি রেলের জন্য হও, SSC, MTS, GD বা রাজ্যের কোনো পরীক্ষা, PSCর কোনো পরীক্ষার জন্য এই ব্যাচটা তোমাকে সাহায্য করবে। সে WBP হোক বা PSC ক্লার্কশিপ, মিসলেনিয়াস, পাশাপাশি যে সমস্ত এক্সাম তুমি টার্গেট করছো সেইগুলো কিন্তু এই একটা ব্যাচে কমপ্লিট হবে। অর্থাৎ ব্যাচটা এমনভাবে আমরা ডিজাইন করেছি যাতে করে যে কোনো স্টুডেন্ট, তাদের প্রশ্ন হতে পারে, স্যার আমি তো WBP পরীক্ষার পাশাপাশি তোমার রেলের পরীক্ষাও দিতে চাই, তাহলে আমি কোন ব্যাচ নেব? একসঙ্গে 3টে ব্যাচ নেওয়ার কোনো দরকার নেই, একটা ব্যাচে তোমার কমপ্লিট হবে। যে সমস্ত ফ্রেশাররা আছো, নিঃসংকোচে নির্দ্বিধায় এই ব্যাচটা নিতে পারো। দুর্দান্ত ব্যাচ এটা। প্রত্যেকটা বিষয় ভিত্তিক ক্লাস যেমন পাচ্ছ, বিষয়ের চ্যাপ্টার ভিত্তিক ক্লাস পাবে। দেখো, যে কোনো কম্পিটিটিভ এক্সাম তুমি দাও না কেন, একটা সিলেবাস আছে আমরা জানি, এবং সিলেবাসে তোমরা যদি দেখো জিকে, ম্যাথমেটিক্স, রিজনিং এবং ইংলিশ, এই 4টে পার্টে ভাগ করা হয়। এবং জিকের মধ্যে তুমি যদি যাও, একটা হিউজ টপিক, ইতিহাস, ভূগোল, সায়েন্স, সায়েন্সের মধ্যে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্স আছে, স্ট্যাটিক জিকে আছে, পলিটি, ইকোনমি, কম্পিউটার রিলেটেড জিকে, পাশাপাশি পরিবেশ সম্পর্কিত জিকে। তো সব রকম বিষয় সেখানে আপনাদের চ্যাপ্টার ভিত্তিক করাচ্ছি। প্রত্যেকে যারা ক্লাসে আছো তারা জেনে রাখো বা বন্ধুদেরকে জানাতে পারো এই ব্যাচ সম্পর্কে। টোটাল ক্লাস তোমরা অ্যাপের মধ্যেই পাবে। ফাউন্ডেশন এটা একটা কম্বাইন্ড ব্যাচ। তো এখানে প্রত্যেকটা ব্যাচ টপিক ভিত্তিক ক্লাস, থিওরি, MCQ সব রকম তোমরা এখানে পেয়ে যাবে। পাশাপাশি আমাদের আরো অনেক ব্যাচ চলছে। রেলের ব্যাচ, স্পেশাল রেল, NM, GNM, WBB, KPর জন্য আলাদা ব্যাচ, আপার প্রাইমারি প্র্যাকটিস, আর্টসের জন্য, সায়েন্সের জন্য আছে। তো যাই হোক, আমরা অনেক কথা বলেছি প্রথমেই। তো আমরা শুরু করছি আজকে আলোচনা গুপ্ত সাম্রাজ্য থেকে। প্রথম একটা প্রশ্ন, যে গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? উত্তর কি হবে প্রত্যেকে বলবে। দেখো, গুপ্ত সাম্রাজ্য থেকে আমরা মূলত MCQ প্যাটার্নে ডিসকাসটা করব। গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে শ্রীগুপ্ত, এটা আমরা প্রত্যেকে জানি। গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে শ্রীগুপ্ত। কত সাল নাগাদ এই সাম্রাজ্য ভারতবর্ষে রাজত্ব করেছে যদি আমরা দেখি, আনুমানিক 275 খ্রিস্টাব্দ থেকে শুরু হচ্ছে এই গুপ্ত সাম্রাজ্য। ঠিক আছে? গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আমরা জানলাম। তো শ্রীগুপ্তের রাজত্বকাল 275 থেকে 300 খ্রিস্টাব্দ পর্যন্ত আমরা ইতিহাসে পাচ্ছি। অ্যাপ্রক্সিমেট এটা প্রায় 25 বছর তিনি রাজত্ব করেন। তো গুপ্ত সাম্রাজ্য এটা ভারতের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এবং বেশ কয়েকশো বছর এটা রাজত্বকাল। তো আমরা দেখব যে ভারতবর্ষে সাতবাহন, কুষাণ যুগের পরবর্তী আমরা দেখব যে গুপ্ত সাম্রাজ্য উল্লেখযোগ্য একটা বংশ এবং এর প্রতিষ্ঠাতার পাশাপাশি আমরা জানবো যে এদের রাজধানী কোথায় ছিল।
গুপ্ত সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল কেউ বলতে পারবে? পাটলিপুত্র। পাটলিপুত্র ছিল এদের রাজধানী। এই বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিল? শ্রেষ্ঠ রাজা কে ছিল বলতে পারবে? গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা সমুদ্রগুপ্তকে বলা হয়। এবং আমরা যদি বলি এই বংশের শেষ রাজা কে ছিল, দেখো শেষ রাজা নিয়ে তোমাদের কনফিউশন হয়। শেষ রাজার নাম অনেকে বলো জীবিত গুপ্ত, অনেকে বলছো বিষ্ণুগুপ্ত। সঠিক উত্তর হবে বিষ্ণুগুপ্ত। বিষ্ণুগুপ্ত এই বংশের শেষ রাজা। তা গুপ্ত বংশের পরবর্তী আরেকটা দেখব, পরবর্তী গুপ্ত বংশ আছে। গুপ্ত বংশের পরে আরেকটা বংশ আমরা দেখব, সেটাকে বলা হয় পরবর্তী গুপ্ত বংশ। সেখানে আমরা যদি দেখি শেষ রাজা দ্বিতীয় জীবিত গুপ্ত, সেটা কিন্তু এই মেন গুপ্ত বংশ থেকে আলাদা। ঠিক আছে, যাই হোক, তো গুপ্ত সাম্রাজ্য থেকে আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। গুপ্ত সাম্রাজ্যের বেশ কিছু বিষয় আমরা এমসিকিউ এর মাধ্যমে তুলে ধরবো, তোমরা যারা ক্লাসে আছো। যদি আমরা বলি যে গুপ্ত বংশের প্রথম দুই রাজার নাম কি, উত্তর কি হবে? গুপ্ত বংশের প্রথম দুই রাজার নাম কি? প্রত্যেকে অ্যান্সার করবে। শ্রীগুপ্ত, চন্দ্রগুপ্ত, শ্রীগুপ্ত স্কন্দগুপ্ত, চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্ত, শ্রীগুপ্ত নাকি ঘটোৎকচ গুপ্ত? তাহলে উত্তর কি হবে? দেখো এখানে তোমরা পাচ্ছ যে শ্রীগুপ্ত প্রতিষ্ঠাতা। এবার চন্দ্রগুপ্ত প্রথম দ্বিতীয় আছে, স্কন্দগুপ্ত তো হচ্ছে না, সমুদ্রগুপ্ত হবে না। অপশন ডি হবে শ্রীগুপ্তর পুত্র ঘটোৎকচ গুপ্ত তার পরবর্তী রাজা হচ্ছেন। তো আমরা শ্রীগুপ্তের রাজত্বকাল যদি আমরা দেখি, তোমার শ্রীগুপ্ত তার রাজত্বকাল হচ্ছে 275 থেকে 300 খ্রিস্টাব্দ পর্যন্ত। 300 খ্রিস্টাব্দ পর্যন্ত এডি লিখছে, অ্যানো ডমিনি অর্থাৎ খ্রিস্টাব্দ। তার পরবর্তী রাজা হচ্ছে ঘটোৎকচ গুপ্ত। ঘটোৎকচ গুপ্ত কে ছিল? শ্রীগুপ্তের পুত্র ছিল। তার রাজত্বকাল 300 থেকে 320 খ্রিস্টাব্দ পর্যন্ত তার রাজত্বকাল। ঠিক আছে, এই ঘটোৎকচ গুপ্তের পুত্র হচ্ছে কে বলতো? ঘটোৎকচ গুপ্তের পরবর্তী রাজা কে হয় কেউ বলতে পারবে? তার পুত্র হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত। দেখো প্রথম চন্দ্রগুপ্ত, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রথম চন্দ্রগুপ্ত হচ্ছে তার পরবর্তী রাজা। প্রথম চন্দ্রগুপ্তের রাজত্বকাল শুরু হচ্ছে, আমরা কোশ্চেনের দ্বারাই কিন্তু আলোচনা করছি যেগুলো তোমাদের কাজে লাগবে। প্রথম চন্দ্রগুপ্তের রাজত্বকাল শুরু হচ্ছে 320 থেকে 320 খ্রিস্টাব্দ থেকে তার রাজত্বকাল শুরু হচ্ছে। আর এই 320 খ্রিস্টাব্দ থেকে শুরু হয় কি বলতো? 320 খ্রিস্টাব্দ থেকে শুরু হয় গুপ্তাব্দ। প্রশ্ন আসে যে গুপ্তাব্দ শুরু হয় কত সালে, কার সময়ে? প্রথম চন্দ্রগুপ্তের সিংহাসন কাল থেকে শুরু হয় গুপ্তাব্দ, একটা নতুন সন বা অব্দের সূচনা, এটাকে আমরা বলি গুপ্তাব্দ। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে তোমাদের। 320 খ্রিস্টাব্দ থেকে শুরু হয় গুপ্তাব্দ, যেটা প্রথম চন্দ্রগুপ্ত। দেখো এখানে তাহলে আমরা দেখলাম যে গুপ্ত বংশের প্রথম রাজা শ্রীগুপ্ত, তারপর ঘটোৎকচ, তারপর কিন্তু প্রথম চন্দ্রগুপ্ত। পরবর্তী কোশ্চেনে আমরা আসছি, গুপ্তাব্দ কে প্রচলন করেন? তাহলে উত্তর কি হবে এখানে? কোশ্চেন নাম্বার 3, গুপ্তাব্দ প্রচলন কে করেছেন? গুপ্তাব্দ প্রচলন করছেন প্রথম চন্দ্রগুপ্ত। শুরু হচ্ছে কবে? 320 খ্রিস্টাব্দ থেকে। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় অনেক সময় দিয়ে থাকে। 320 খ্রিস্টাব্দ, খ্রিস্টপূর্ব কিন্তু নয়, 320 খ্রিস্টাব্দ থেকে শুরু হচ্ছে গুপ্তাব্দ, এটা কিন্তু মনে রাখবে। এবং এটা প্রথম চন্দ্রগুপ্তের সময়কাল। প্রথম চন্দ্রগুপ্তের রাজত্বকাল যদি আমরা দেখি, আনুমানিক 320 থেকে 340 খ্রিস্টাব্দ নাগাদ, এটা প্রথম চন্দ্রগুপ্তের রাজত্বকাল। প্রথম চন্দ্রগুপ্তকে কি বলা হয় জানো? গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা, গুপ্ত বংশের প্রথম স্বাধীন রাজা। তাহলে প্রথম চন্দ্রগুপ্ত, তার রাজত্বকাল আমরা দেখছি কত। দেখো ডিসকাস একটু করে দিচ্ছি তোমাদের, এটা আশা করি মনে থাকবে। এটা হচ্ছে তার রাজত্বকাল, তাকে বলা হচ্ছে গুপ্ত বংশের প্রথম স্বাধীন রাজা।
গুপ্ত বংশের যদি প্রশ্ন আসে যে প্রথম স্বাধীন রাজা কে ছিল, উত্তর হবে প্রথম চন্দ্রগুপ্ত। গুপ্ত বংশের প্রথম স্বাধীন রাজা, উত্তর হবে প্রথম চন্দ্রগুপ্ত। পাশাপাশি আরেকটা কথা কি বললাম, এবং তাকে বলা হয় গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা আমরা বলে থাকি যে প্রথম চন্দ্রগুপ্তকে। তাহলে প্রথম চন্দ্রগুপ্ত কিন্তু একজন উল্লেখযোগ্য রাজা ছিলেন। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে আমরা আসি। কোশ্চেন নাম্বার 4, প্রথম চন্দ্রগুপ্ত কোন উপাধি নিয়েছিলেন? অপশন এ কবিরাজ, অপশন বি মহারাজাধিরাজ, অপশন সি দ্বিতীয় অশোক, অপশন ডি দেবপ্রিয়। উত্তর কি হবে? তাহলে কোশ্চেনটা বোঝা যাচ্ছে, প্রথম চন্দ্রগুপ্ত যাকে আমরা বলছি যে গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা, ওকে, তার উপাধি ছিল মহারাজাধিরাজ, তিনি এই উপাধি নিয়েছিলেন। কবিরাজ উপাধি নেন সমুদ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত হচ্ছে কবিরাজ উপাধি নেন। ক্লিয়ার? দ্বিতীয় অশোক কাকে বলা হয় বলতো? কনিষ্ককে বলা হয়। কুষাণ সম্রাট কনিষ্ককে বলা হয় দ্বিতীয় অশোক। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন আসি। সমুদ্রগুপ্তের মায়ের নাম কি ছিল? বলো। সমুদ্রগুপ্তকে আমরা বলছি গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা। দেখো, গুপ্ত বংশ থেকে বেশ কয়েক ধরনের প্রশ্ন বা কয়েকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, তার মধ্যে এটা একটি। তো গুপ্ত বংশ থেকে কিন্তু প্রশ্ন আসে পরীক্ষায়, ভালোই প্রশ্ন আসে। সমুদ্রগুপ্তের মায়ের নাম ছিল কুমার দেবী। অপশন বি সঠিক উত্তর হচ্ছে। তিনি হচ্ছে সমুদ্রগুপ্ত কে ছিলেন আমরা যদি বলি, প্রথম চন্দ্রগুপ্তের পরবর্তী রাজা কে ছিল? প্রথম চন্দ্রগুপ্তের পরবর্তী রাজা কে ছিলেন? উত্তর কি হবে? সমুদ্রগুপ্ত। কুমার দেবী হচ্ছে প্রথম চন্দ্রগুপ্তের স্ত্রী। প্রথম চন্দ্রগুপ্ত, দেখো চন্দ্রগুপ্তের সঙ্গে চন্দ্রগুপ্ত মৌর্য যোগ করলে কিন্তু হয়ে যাবে সেটা মৌর্য সাম্রাজ্য। এটা আমরা গুপ্ত সাম্রাজ্যের কথা বলছি, যে কুমার দেবী হচ্ছে প্রথম চন্দ্রগুপ্তের স্ত্রী। অর্থাৎ এখানে তুমি বুঝতে পারছো এই পয়েন্ট থেকে, এই যে সমুদ্রগুপ্ত আর কেউ নয়, প্রথম চন্দ্রগুপ্তের সন্তান, পুত্র। ক্লিয়ার? তাহলে প্রথম চন্দ্রগুপ্তের পুত্র হচ্ছে সমুদ্রগুপ্ত, যাকে গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা বলা হয়। এখানে একটা কোশ্চেন যেটা পরীক্ষায় খুব আসে, যে ফাহিয়েন কার সময় ভারতে আসে? ফাহিয়েন প্রথম চন্দ্রগুপ্ত নাকি দ্বিতীয় চন্দ্রগুপ্ত নাকি সমুদ্রগুপ্ত নাকি উপগুপ্ত? উত্তর কি হবে? সঠিক উত্তর কি হবে এখানে? দেখো, কোশ্চেনটা এখানে একবার আলোচনা আমরা করছি ইচ্ছা করেই, কারণ এটা অনেক সময় আমাদের ভুল হয়ে যায় যে ফাহিয়েন কার সময় আসে, কনফিউশন হবে প্রথম নাকি দ্বিতীয়। উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সেটা কিন্তু অনেক পরে। দ্বিতীয় চন্দ্রগুপ্ত প্রথম চন্দ্রগুপ্তের কে বলতো? দ্বিতীয় চন্দ্রগুপ্ত হচ্ছে সমুদ্রগুপ্তের পুত্র। তাহলে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সঙ্গে প্রথম চন্দ্রগুপ্তের সম্পর্কটা কি হচ্ছে? দ্বিতীয় চন্দ্রগুপ্তের ঠাকুরদা হচ্ছে তোমার গ্র্যান্ডফাদার হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত। ঠিক আছে, এখানে অপশন কিন্তু অপশন সি সঠিক উত্তর হবে। ফাহিয়েন যিনি চীন দেশ থেকে আসেন, চীনা পর্যটক আমরা বলি, চীনা পর্যটক ফাহিয়েন কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় আসে। তার লেখা বিখ্যাত বইটার নাম ফোকো কিং। আচ্ছা, কোশ্চেন নাম্বার 7, প্রথম চন্দ্রগুপ্তের পরবর্তী রাজা কে হন? তাহলে উত্তরটা তোমাদের আর অসুবিধা হবে না, আশা করি প্রত্যেকে যারা ক্লাসে আছো। সঠিক উত্তর হবে সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত কে ছিলেন? প্রথম চন্দ্রগুপ্তের পুত্র। ওকে, গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? দেখো, কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট এবং আগের কোশ্চেনটা ইম্পর্টেন্ট আছে। দেখো, এখানে একটা গল্প আছে যে প্রথম চন্দ্রগুপ্ত বলা হচ্ছে নাকি আরো একটা সন্তান ছিল, তার নাম হচ্ছে কাচ বা কচ। তিনি নাকি কিছুদিন রাজত্ব করেছেন এবং সে সম্পর্কে ঐতিহাসিক সত্যতা পাওয়া যায়নি। সেই জন্য আমরা ওই কনফিউশনে যাব না। প্রথম চন্দ্রগুপ্তের পরবর্তী রাজা হচ্ছে তার পুত্র সমুদ্রগুপ্ত। গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা কাকে বলা হয়? উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে সমুদ্রগুপ্ত।
সমুদ্রগুপ্ত সম্পর্কে বেশ কয়েক ধরনের প্রশ্ন আছে। তার উপাধি কি কি ছিল, ঠিক আছে। দক্ষিণ ভারত তিনি বেশ কিছু অঞ্চল জয় করেন এবং সেখানে তার মন্ত্রী কে ছিল সেই সময়। সমুদ্রগুপ্ত সম্পর্কে আমরা জানতে পারি কি থেকে, তার মুদ্রায় কিসের ছবি পাওয়া গেছে? সমুদ্রগুপ্তের মুদ্রায় বীণা বাদনরত ছবি পাওয়া গেছে, অর্থাৎ এ থেকে বোঝা যায় তিনি সঙ্গীতের প্রতি সঙ্গীত চর্চা করতেন বা সঙ্গীতের সঙ্গে যুক্ত ছিলেন। বীণা বাদ্যযন্ত্রের সঙ্গে তাদের সম্পর্ক ছিল, এটা আমরা পরিচয় পাচ্ছি। সমুদ্রগুপ্তের রাজত্বকাল আমরা যদি দেখি, তার রাজত্বকাল হচ্ছে 340 থেকে 380 খ্রিস্টাব্দ পর্যন্ত। 340 থেকে 380 খ্রিস্টাব্দ পর্যন্ত তার রাজত্বকাল আমরা ধরি। ঠিক আছে, এটা এই যে রাজত্বকাল কোথাও 35 থেকে 80, কোথাও 35 থেকে 75, এরকম আপ ডাউন আছে, বাট ওইদিকে আমরা যাব না। তার সম্পর্কে পাওয়া যাচ্ছে প্রায় 40 বছর তিনি রাজত্ব করেছিলেন। কোশ্চেন নাম্বার 9 খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে নিম্নের কে লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত। আমরা একটা কোশ্চেন বলেছি যে সমুদ্রগুপ্তের মায়ের নামটা বলেছি, খুব ইম্পর্টেন্ট, কুমার দেবী। তিনি ছিল লিচ্ছবি রাজকন্যা, লিচ্ছবি বংশের রাজকন্যা ছিলেন এবং সমুদ্রগুপ্ত হচ্ছে তার পুত্র। লিচ্ছবি রাজকন্যা কুমার দেবীর পুত্র সমুদ্রগুপ্তকে বলা হয় লিচ্ছবি দৌহিত্র, অর্থাৎ লিচ্ছবি বংশের পুত্র আর কি। সমুদ্রগুপ্ত এখানে সঠিক উত্তর হবে, এটা কিন্তু পরীক্ষা আসে। ক্লিয়ার প্রত্যেকে? কোশ্চেন নাম্বার 9 এটা ভেরি ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার 10, এলাহাবাদ প্রশস্তি থেকে নিম্নের কোন রাজার সম্পর্কে জানা যায়? ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। উত্তর কি হবে প্রত্যেকে বলো। এলাহাবাদ প্রশস্তি থেকে কার সম্পর্কে আমরা জানতে পারি? উত্তর হবে সমুদ্রগুপ্ত সম্পর্কে। এখন প্রশ্ন হচ্ছে এলাহাবাদ প্রশস্তিটা কে লিখেছেন? এলাহাবাদ প্রশস্তি রচয়িতা হচ্ছে হরিসেন। এটার রচয়িতা হচ্ছে হরিসেন। এই হরিসেন কে ছিল? হরিসেন হচ্ছে সমুদ্রগুপ্তের সভাকবি। হরিসেন হচ্ছে সমুদ্রগুপ্তের সভাকবি। সমুদ্রগুপ্তের সভা কবি। এটা আমরা মনে রাখবো যে হরিসেন রচিত এলাহাবাদ প্রশস্তি থেকে আমরা সমুদ্রগুপ্ত সম্পর্কে জানতে পারছি এবং হরিসেনকে সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন। তো সমুদ্রগুপ্ত সম্পর্কে শুধু কি এলাহাবাদ প্রশস্তি থেকে আমরা জানতে পারছি না, আর কি কি লিপি আছে? সমুদ্রগুপ্ত সম্পর্কে আমরা জানতে পারছি আরো বেশ কয়েকটা লিপি, যেমন এরান শিলালিপি, এরান লিপি, এটা আর একটা নাম বলছি নালন্দা লিপি, নালন্দা লিপি, আর একটা হচ্ছে গয়া লিপি। এরান শিলালিপি বা এরান লিপি, নালন্দা লিপি এবং গয়া লিপি, এই সমস্ত লিপি থেকে আমরা সমুদ্রগুপ্ত সম্পর্কে জানতে পারি। ওকে, পাশাপাশি এইগুলো মনে রাখবে। পরবর্তী কোশ্চেন আমরা আসছি যে কৃষ্ণচরিতম নামক গ্রন্থটি কে রচনা করেছেন? দেখো, গুপ্ত বংশ থেকে তোমাদের ডিটেলস পড়তে গেলে বিভিন্ন বই ফলো করতে হবে, পাশাপাশি আমরা ফাউন্ডেশনে করিয়ে থাকি, যেহেতু ইউটিউবে আমরা কোশ্চেনটাই বেশি ফোকাস করি, কারণ কোশ্চেনটাই তো পরীক্ষায় তোমাকে সলভ করতে হবে আলটিমেট। তবে ঘটনাগুলো আমাদের ডিটেলস জানতে হবে, তো সেটা আমরা অনেক সময় ক্লাসে আলোচনা করি। কৃষ্ণচরিতম গুপ্ত সাম্রাজ্য থেকে 1 ঘন্টার ক্লাস হয় সাধারণত, খুব কম হলেও। কৃষ্ণচরিতম গ্রন্থটি রচয়িতা হচ্ছে সমুদ্রগুপ্ত। অপশন সি এখানে সঠিক উত্তর হবে, সমুদ্রগুপ্তর রচনা কৃষ্ণচরিতম। এটি ভারতের নেপোলিয়ান বলা হয় নিম্নের কাকে? এটা কিন্তু খুব পরীক্ষায় আসে, দেখবে পরীক্ষায় এটা থাকে। এবং আরেকটা কোশ্চেন থাকে যে কে ভারতের নেপোলিয়ান বলেছিলেন কাকে? উত্তরটা খুবই সহজ, যে ভারতের নেপোলিয়ান বলা হয় সমুদ্রগুপ্তকে। এটা কে বলেছেন? এটা নেপোলিয়ান বলেছেন ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ।
ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই মন্তব্যটি তিনি করেছেন। এটা তোমরা একটু মনে রাখতে পারো যে ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলছেন, অর্থাৎ নেপোলিয়ান বোনাপার্টের সঙ্গে তাকে তুলনা করেছেন। যদিও নেপোলিয়ান বোনাপার্ট অনেক পরে, সমুদ্রগুপ্ত বহু আগের সময়কালে তিনি রাজা ছিলেন। পরবর্তী কোশ্চেন, দাক্ষিণাত্য অভিযানে সমুদ্রগুপ্তের প্রধান সেনাপতি কে ছিল? উত্তর কি হবে এখানে? দাক্ষিণাত্য অভিযানে সমুদ্রগুপ্তের প্রধান সেনাপতি কে ছিল? হরিসেন, বীরসেন, জয়দেব, বসুবন্ধু। সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন বি, বীরসেন। বীরসেন এখানে সঠিক উত্তর হবে। কোশ্চেন নাম্বার 14, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় নিম্নের কোন পর্যটক ভারতে আসে? আচ্ছা, সমুদ্রগুপ্তের পরবর্তী রাজা কে ছিলেন এটা বলো। সমুদ্রগুপ্তের পরবর্তী রাজা, সমুদ্রগুপ্তের তারপরের রাজা কে ছিলেন? দেখো, সমুদ্রগুপ্তের দুজন পুত্র সন্তান ছিল, ঠিক আছে। আমরা দেখব রামগুপ্ত আর একটা হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। রামগুপ্ত এবং দ্বিতীয় চন্দ্রগুপ্ত হচ্ছে সমুদ্রগুপ্তের দুই পুত্র ছিলেন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ফাহিয়ান আছে, এটা আমরা জানলাম, এটা আগেই একটা আলোচনা করা হয়েছে। হিউয়েনসাং কার সময় আছে? হর্ষবর্ধনের সময় তিনি আসেন। দুজনেই চীন থেকে আসেন, চীনা পর্যটক। হিউয়েনসাং এর লেখা গ্রন্থের নাম হচ্ছে সি ইউ কি, আর ফাহিয়ান লেখা হচ্ছে ফোকুওকি। তো সমুদ্রগুপ্তের পরবর্তী রামগুপ্ত হচ্ছে তার বড় ছেলে, সিংহাসনে বসেন। রামগুপ্ত তাকে দ্বিতীয় চন্দ্রগুপ্ত হত্যা করে তিনি সিংহাসন দখল করবেন। তো আমরা দেখবো রামগুপ্তের সিংহাসন কাল খুবই স্বল্প। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকাল প্রায় আনুমানিক 380 থেকে ধরা হয় 415 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেছেন। এখানে অল্প সময় রামগুপ্ত তার শাসনকাল, তার স্ত্রীকে আবার দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিবাহ করেন, ধ্রুব দেবী, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তো সমুদ্রগুপ্তের পরবর্তী রাজা হচ্ছে রামগুপ্ত। রামগুপ্ত রাজত্বকাল খুব অল্প সময় তিনি রাজত্ব করেন। রাজত্ব করেন সেটা খুব একটা উল্লেখযোগ্য সময় আমরা পাইনি। তার পরবর্তী রাজা হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তো কোশ্চেন নাম্বার 15, যে নবরত্ন বিরাজ করত নিম্নের কার রাজসভায়? তো দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে বেশ কয়েকটা প্রশ্ন পরীক্ষায় আসে, যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় ছিল নবরত্ন অর্থাৎ 9 জন বিখ্যাত ব্যক্তি, প্রধান ব্যক্তি তার রাজসভায় ছিল। ধনন্তরী, বরাহমিহির, কালিদাস এর মধ্যে পড়ছে। কালিদাস, তার লেখা বেশ কয়েকটা গ্রন্থ আছে, অভিজ্ঞান শকুন্তলম, মেঘদূতম, রঘুবংশম, এইগুলো থেকে আমরা গুপ্ত বংশের ইতিহাস কিন্তু জানতে পারছি। তো কালিদাস তার রাজসভায় ছিল। বরাহমিহির ছিলেন। বরাহমিহির পাশাপাশি আমরা দেখব ধনন্তরী, শঙ্কু, বেশ কয়েকটা নাম আছে, আমরা এখানে অল্প কয়েকটা নাম লিখলাম। আচ্ছা, আর্যভট্ট তিনিও কিন্তু গুপ্ত বংশের সময়কালে ছিলেন ভারতে। বরাহমিহির তার রাজসভায় ছিল, ধন্বন্তরী ছিল, শঙ্কু ছিল, আরো 5 জন ছিলেন নবরত্ন। কালিদাস সভাকবি, বরাহমিহির তার লেখা বৃহৎ সংহিতা, যেটা খুবই পরীক্ষা আসে উল্লেখযোগ্য, তিনি সায়েন্টিস্ট ছিলেন, ঠিক আছে। তো দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় নবরত্ন ছিল, সম্রাট আকবরের রাজসভায় নবরত্ন ছিল, এটা অনেক পরে। সকারি কাকে বলা হয়? এটা কিন্তু পরীক্ষায় আসে, ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে সকারি কাকে বলা হয়? শক, পশ্চিম ভারতে শকদের দমন করেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এটা দ্বিতীয় চন্দ্রগুপ্তের সবচেয়ে বড় কৃতিত্ব। দ্বিতীয় চন্দ্রগুপ্তকে বলা হয় সকারি, তিনি শকদের দমন করে সকারি উপাধি নেন। এটা কিন্তু মনে রাখবে যে পশ্চিম ভারতে শকদের দমন করেন কে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, এবং তিনি সকারি উপাধি নেন। আচ্ছা, ফাহিয়ান
তাহলে চন্দ্রগুপ্ত মৌর্য অপশনে কিন্তু থাকতে পারে, ভেবেচিন্তে আনসার করতে হবে। ফাহিয়ান দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় কিন্তু আসেন। ঠিক আছে, তার লেখা গ্রন্থ থেকে আমরা গুপ্ত বংশের ইতিহাস জানতে পারি। কোশ্চেন নাম্বার 17, দিনার এবং রূপক নামক মুদ্রা চালু করেছিলেন নিম্নের কে? গুপ্ত যুগে কিন্তু আমরা দেখব যে অজান্তা ইলোরার গুহাল বিভিন্ন চিত্র নির্মাণ সেই সময় হয়েছিল, সাতবাহনদের যুগ থেকে শুরু হয়, তাদের সময়ও কিন্তু চলতে থাকে। দিনার এবং রূপক নামক মুদ্রা চালু করেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। প্রশ্ন আছে দিনার মুদ্রাকে চালু করেন? দিনার ছিল স্বর্ণ মুদ্রা, স্বর্ণ মুদ্রা, আর রূপক ছিল হচ্ছে রৌপ্য মুদ্রা, সিলভার, রৌপ্য মুদ্রা ছিল। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 18, নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন নিম্নের কোন গুপ্ত সম্রাট? নালন্দা বিশ্ববিদ্যালয়, বিহারের বিখ্যাত বিশ্ববিদ্যালয় নালন্দা, এটা কোন গুপ্ত সম্রাট প্রতিষ্ঠা করেছিলেন? পরীক্ষা আসে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। উত্তর হবে প্রথম কুমার গুপ্ত। প্রথম কুমার গুপ্ত কে ছিলেন? প্রথম কুমার গুপ্ত হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের পুত্র। প্রথম কুমার গুপ্ত, তার রাজত্বকাল আমরা যদি দেখি 415 থেকে 455 খ্রিস্টাব্দ পর্যন্ত। 415 থেকে 455 পর্যন্ত তার শাসনকাল ছিল। এই নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় বিহারে 427 খ্রিস্টাব্দ নাগাদ। এই সময় প্রথম কুমার গুপ্ত তাহলে কে? নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, তার সময়টা প্রতিষ্ঠিত হয় বিহারে। কোশ্চেন নাম্বার 19, ময়ূর চিহ্নযুক্ত রৌপ্য মুদ্রা কে প্রচলন করেন? উত্তর কি হবে এখানে? ময়ূর চিহ্নযুক্ত রৌপ্য মুদ্রা কে প্রচলন করেন? উত্তর হয়ে যাবে অপশন সি, প্রথম কুমার গুপ্ত। প্রথম কুমার গুপ্ত তিনি ময়ূর চিহ্নযুক্ত রৌপ্য মুদ্রা প্রচলন করেছিলেন। কোশ্চেন নাম্বার 20, ভারতের রক্ষাকারী বলা হয় নিম্নের কোন সম্রাটকে? ভারতের রক্ষাকারী কাকে বলা হয়? উত্তর কি হবে? উত্তর হবে স্কন্দগুপ্তকে। অপশন সি, স্কন্দগুপ্ত এখানে সঠিক উত্তর হবে। স্কন্দগুপ্ত গুপ্ত বংশের একজন উল্লেখযোগ্য রাজা। কোশ্চেন নাম্বার 21 বলছে হুন আক্রমণ প্রতিরোধ করে কোন সম্রাট? তো এটাই আগের কোশ্চেনটা একই রকমই। আমরা জানি যে হুন আক্রমণ প্রতিরোধ করেছিলেন স্কন্দগুপ্ত। স্কন্দগুপ্তকে বলা হয় ভারতের রক্ষাকারী, কারণ তিনি মধ্য এশিয়ার বর্বর হুন জাতিকে রুখে দেন, প্রতিরোধ করেন। স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী এই জন্য বলা হয়। কেন ভারতের রক্ষাকারী বলা হয় স্কন্দগুপ্তকে? কারণ তিনি হুন আক্রমণ প্রতিরোধ করেন। স্কন্দগুপ্ত ছিল প্রথম কুমারগুপ্তের পুত্র। তার রাজত্বকাল 455 থেকে 467 খ্রিস্টাব্দ পর্যন্ত। ঠিক আছে, এই সময়ে তার রাজত্বকাল 455 থেকে 467, 12 বছর মতো তিনি রাজত্ব করেছিলেন। তো স্কন্দগুপ্ত কে ছিল? প্রথম কুমারগুপ্তের পুত্র। প্রথম কুমারগুপ্তের পুত্র হচ্ছে স্কন্দগুপ্ত। কার পুত্র? প্রথম কুমারগুপ্তের পুত্র হচ্ছে স্কন্দগুপ্ত। তার রাজত্বকাল 12 বছর মতো। তার সময় হুন আক্রমণ হয় এবং তিনি প্রতিরোধ করেন। গুপ্ত বংশের শেষ রাজা কে ছিল বলতো? গুপ্ত বংশের শেষ রাজা কে ছিলেন? তাহলে প্রথমে আমরা বলেছিলাম যে গুপ্ত বংশের শেষ রাজা হচ্ছে বিষ্ণুগুপ্ত। দেখো, স্কন্দগুপ্তকে বলা হয় শেষের দিকের শক্তিশালী রাজা। শেষ শক্তিশালী রাজা তাকে বলা হয় শেষ শক্তিশালী রাজা তাকে বলা হয়। স্কন্দগুপ্তের পরবর্তী আমরা দেখব বেশ কয়েকজন রাজত্ব করে।
তার পরবর্তীতে আমরা দেখব যে পুরুগুপ্ত, বুধগুপ্ত, নরসিংহগুপ্ত রাজত্ব করা উল্লেখযোগ্য রাজা আর পাওয়া যায়নি। বিষ্ণুগুপ্ত হচ্ছে শেষ রাজা, শেষ শক্তিশালী রাজা স্কন্দগুপ্তকে বলা হয়, কিন্তু শেষ রাজা বিষ্ণুগুপ্তকে বলা হয়। এটা কিন্তু মাথায় রাখতে হবে, গুপ্ত বংশের শেষ রাজা। এরপর পুরুগুপ্ত, বুধগুপ্ত, দ্বিতীয় কুমারগুপ্ত টুপ্ত আছে। কোশ্চেন নাম্বার 23 বলছে হুনদের আক্রমণের ফলে কোন সাম্রাজ্যের পতনটা দ্রুততর হয়? কোন সাম্রাজ্যের পতন দ্রুততর হয়? দেখো, হুন আক্রমণ স্কন্দগুপ্ত প্রতিরোধ করলো, তার মৃত্যুর পর আবার হুন আক্রমণ হয়েছে। হুন আক্রমণ হতে হতে বলা হচ্ছে গুপ্ত বংশ একরকম পতন হয়ে যায়। 467 আমরা পেয়েছি যে স্কন্দগুপ্ত, তারপরে আরো কিছু বছর নাও, তো সেখানে দেখা যাবে যে হুন আক্রমণ, লাগাতার হুন আক্রমণের ফলে ভারতে গুপ্ত বংশের পতন হয়। ভারতে হুনদের প্রথম আক্রমণ শুরু হয় কবে? আচ্ছা, হুন দিয়ে আমরা ক্লাসটা এন্ড করব। ভারতে হুনদের প্রথম আক্রমণ কবে শুরু হয়? এটা আছে খ্রিস্টীয় প্রথম শতাব্দী। পঞ্চম শতাব্দী মানে কি বলতো? 400 থেকে 500, 400 থেকে 500 খ্রিস্টাব্দ মানে হচ্ছে তোমার পঞ্চম শতাব্দী। 700 মানে হচ্ছে 600 থেকে 700, ঠিক আছে। আর তৃতীয় মানে 200 থেকে 300, এইভাবে কিন্তু ধরা হয়। এখন হচ্ছে একবিংশ শতাব্দী, 2000 থেকে 2100। বিংশ শতাব্দী মানে 1900 থেকে 2000। এই তাহলে এটা আমরা যদি দেখি স্কন্দগুপ্তের সময়কাল 455 থেকে 467, মানে এই সময়ে হুন আক্রমণ প্রথম হয়। অপশন বি আমরা সঠিক উত্তর করব। ভারতে হুনদের প্রথম গুরুত্বপূর্ণ রাজা কে ছিলেন? তো হুন হচ্ছে মধ্য এশিয়ার এক বর্বর জাতি বলা হয়। হুনদের দুটো শাখা, একটা হচ্ছে হোয়াইট হুন, একটা ব্ল্যাক হুন। ব্ল্যাক হুন যেটা রোমান সাম্রাজ্যকে অ্যাটাক করে, ওদের একজন বিখ্যাত নেতা ছিল, তার নাম অ্যাটিলা, খুব দুর্ধর্ষ এবং নৃশংস রাজা। তো ভারতে হুনদের প্রথম নেতা ছিল তোরমান, ঠিক আছে। তোরমানের ছেলে হচ্ছে মিহিরকুল, যাকে সে কিন্তু খুব মানে কি বলবো, নৃশংস এবং কুখ্যাত রাজা হিসেবে পরিচিত ছিল। তো এই যে হোয়াইট হুনটা কিন্তু ভারতে আসে, ব্ল্যাক হুনটা ইউরোপে যাচ্ছে। হোয়াইট হুন মিহিরকুলকে বলা হয় ভারতের অ্যাটিলা, ভারতের অ্যাটিলা। তোরমানের পুত্র কে ছিলেন? তাহলে এটা আমরা বললাম তোরমানের পুত্র ছিল মিহিরকুল, এটা মাথায় রাখবে। মিহিরকুলের শাসনকালে তাদের রাজধানী ছিল শাকুল বা শিয়ালকোট। হুনদের পরাজিত করে কে উত্তর ভারতে তাদের শক্তিকে ধ্বংস করে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। আজকের সেশন আমরা এখানে এন্ড করছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। ওকে, অন্য একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। আজকের সেশন এখানে এন্ড হচ্ছে। ওকে, টাটা, বাই।